উপস্থিত হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্রের দূরেরও কাছের সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহ তাআলার দরবারে, যার অসীম করুণায় আজ আমরা এখানে সমবেত হতে পেরেছি। আমাদের অনুষ্ঠান শুরুতে আজ কিছু বিলম্ব হলো, যার জন্যে দুঃখিত। আমাদের কলেজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমাদি থাকায় আমাদের একটু বিলম্ব হয়েছে। তখন কী করবে, এটাই করবে না ওইটাই করবে? তো আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সাইলেশিয়া ওষুধ। আমি ধারাবাহিকভাবে বায়োকেমিক ওষুধগুলো শেষ করার জন্যে আলোচনার সূত্রপাত করেছিলাম এবং ইনশাআল্লাহ সাইলেশিয়ার মাধ্যমেই আমি এটার জবনিকা টানব। তো সাইলেশিয়া ওষুধের উৎপত্তি স্থল যদি আমরা খুঁজি, একটা ছবি তুলে রাখলে চলে যাচ্ছে, একটা ছবি তুলে রাখলে প্র্যাকটিক্যাল সব চলে যাচ্ছে। তা আমরা সাইলেশিয়া ওষুধের উৎপত্তি স্থল যদি খুঁজি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো সাধারণ বালুকণা থেকে এই সাইলেশিয়ার উৎপত্তি। সাধারণ বালুকণা থেকেই এই সাইলেশিয়ার উৎপত্তি, যে বালুকণার কোনো মূল্য আছে বলে আমরা মনে করি না, অথচ আমাদের পূর্বসূরি হোমিওপ্যাথির এবং বায়োকেমিকের আবিষ্কারক গবেষকেরা এই বালুকণা থেকেও এত মারাত্মক ঔষধের, মারাত্মক রোগব্যাধি চিকিৎসার ঔষধ আবিষ্কার করেছেন, যা আমরা ভাবতেও পারি না। এই বালুকণা অহরহ আমাদের শরীরে মাখছে, আমরা বিভিন্ন দ্রব্যাদির মাধ্যমে খেয়েও ফেলছি। তারপরেও কিভাবে ঔষধে এটাকে দিয়ে ওষুধ তৈরি করা হলো এবং তা আমাদের শরীরে কাজ করে, ভাবতেও অবাক লাগে। কিন্তু ভাবতেও অবাক লাগবে না যদি কিনা হোমিওপ্যাথি এবং বায়োকেমিকের আবিষ্কারের সূত্র এবং তথ্যাদি আমাদের জানা থাকে। কারণ সূক্ষ্ম মাত্রায় সূক্ষ্ম রোগ শক্তিকে বিদরিত করা যায়। আপনাদের এই নরম চরম কিন্তু আমার কথাবার্তায় ডিস্টার্ব হচ্ছে। যদি আপনারা বেরিয়ে যেতে চান তাহলে দ্রুত বেরিয়ে যান। আর এখানে বসলে চুপ করে বসতে হবে, কথা বলা যাবে না। আমি সাইলেশিয়া ওষুধ নিয়ে আলোচনা করতেছিলাম। তো সাইলেশিয়া ওষুধের আমি প্রত্যেকটা ওষুধের কি পয়েন্ট হিসেবে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরার চেষ্টা করি প্রতিটা ওষুধের বেলায়। তো প্রতিটা ওষুধের বেলায় যে কি পয়েন্ট হিসেবে যে লক্ষণগুলো তুলে ধরতে চেষ্টা করি, আপনারা পারলে সেগুলো লিখে নেন, অথবা পরবর্তীতে ভিডিও দেখে আপনারা সেটা ঠিক করে নেবেন। সাইলেশিয়া রোগী দেখেছি না, কিভাবে আমরা দেখে চিনব? কি পয়েন্টের প্রথম পয়েন্ট হলো এর রোগীর চেহারা ছবি অত্যন্ত শুষ্ক, পেট মোটা, মাথা মোটা, শরীরে মাংসের অভাব, শরীরে গোশতের অভাব। আচ্ছা, ওটা কিন্তু সাধারণত তত আমার ডিস্টার্ব হচ্ছে। না না, এটা রয়েছে, এটাই থাক, আর যেটা দরকার সেটাই আছে। সরাই নিতে আমার এতে সমস্যা হচ্ছে।
আমরা শুষ্ক শরীর কিন্তু পেট মোটা, মাথা মোটা, হাত পা চিকন, গলা চিকন, এই হচ্ছে সাইলেশিয়ার চেহারা। আমি পরবর্তীতে ব্যাখ্যা দেব যে এই চেহারার ঔষধ আরও আছে। দ্বিতীয়ত কোষ্ঠবদ্ধতা। কোষ্ঠবদ্ধতা। তৃতীয়ত দুর্গন্ধ ঘর্ম। ঘাম, ঘামে দুর্গন্ধ, এবং শুধু ঘামে দুর্গন্ধ নয়, সব কিছুতেই দুর্গন্ধ। আপনারা এভাবেই লিখেন যে সব কিছুতেই দুর্গন্ধ। হাঁটতে চলতে বলতে বিলম্ব। হাঁটতে চলতে বলতে কথা বলতে। শিশুচিত্র, যে হাঁটতে চলতে বলতে বিলম্ব, মানে সব কাজেই সব কিছুতেই তার বিলম্ব, কারণ যেহেতু সে রোগী। এবং ভীত। এই কি পয়েন্ট হিসেবে আপনারা 3-4টে কথা, 3-4টে বাক্য যদি খেয়ালে রাখা যায়, তাহলে আমরা সাইলেশিয়ার চিত্র খুঁজে পাব। তা আমরা তোমরা পিছনে কারা কথা বলতেছ? আমি বললাম তো কথা বলা যাবে না। তা আমরা চেহারা দেখে সাইলেশিয়া চিনব। তাহলে চেহারা আমি কি বলেছি? হালকা পাতলা, মাথা মোটা, পেট মোটা, এই তো। গায়ে মাংসের অভাব, গোশতের অভাব। তো ঠিক এই একই চেহারার রুগী আমাদের আরও একটা আছে, ক্যালকেরিয়া ফস। তারপরেও আমি সংক্ষেপে আপনাদের জানাই রাখি যে আজকের যুগে এই রকমের পেট মোটা, মাথা মোটা, হালকা পাতলা, গায়ে মাংসের অভাব শিশুর বড়ই অভাব। কারণ শিশু পেটে আসার পরের থেকেই বিভিন্ন রকমের ভ্যাকসিন মারতে তা হয়ে যায় পোলট্রি মুরগির মতো, শরীরে কোনো বল শক্তি থাকে না। তো যদি ঘটনা তাই হয়, তাহলে আমরা সাইলেশিয়া রোগী খুঁজে পাবো কেমনে? সেটাও বোঝা দরকার, জানা দরকার। তো সেইটা আমরা চিনব এভাবে। আমি আরও কিছু লক্ষণ বলেছি যেগুলো সাইলেশিয়ার রোগী হলে তার মধ্যে থাকবে। যদি আমরা হালকা পাতলা চেহারার মানুষ খুঁজে না পাই, তারপরেও এটুকুন খুঁজে পাবো যে তার মাথার হাড়গুলো উঁচু নিচে জোড়ে নাই ঠিক মতো। মাথার হাড়ের যে জোড়, এই জোড়গুলো জোড়ে নাই, উঁচু নিচে। ব্রহ্মতালু মনে হয় আপনাদের সবাই চেনা আছে, যাকে ইংরেজিতে বলে ফন্টানেল। ব্রহ্মতালু হচ্ছে মাথার মাঝখানে যে নরম তুলতুলে জায়গা। যদি সাইলেশিয়ার রোগী হয়, ক্যালকেরিয়া ফসের রোগী হয়, তাদের এই মাথার এই নরম জায়গাটুকু তুলতুলে নরম থাকবে একদম। মনে হবে যে যদি জোরে চাপ লাগে তাহলে ওখানে আঙ্গুল ঢুকে যাবে, এত নরম থাকবে। মাথা থাকবে উঁচু নিচু। তাহলে ক্যালকেরিয়া ফসের রোগীর মাথা উঁচু নিচু, জোড়গুলো ঠিক মতো লাগে নাই, ব্রহ্মতালু নরম। সাইলেশিয়ার রোগীরও একই অবস্থা। এখন আমরা সাইলেশিয়ার থেকে ক্যালকেরিয়া ফসকে কীভাবে আলাদা করব? এভাবে, সাইলেশিয়া রোগীর ঘামে আষ্টে গন্ধ। এই সাইলেশিয়ার হচ্ছে পচা গন্ধ, ক্যালকেরিয়া ফসের আষ্টে গন্ধ। সাথে ক্যালকেরিয়া কার্বও বলে রাখি, কারণ মোটা শিশু বলেছি। এবার যদি মোটা শিশু হয় সেক্ষেত্রেও তো আমার ওষুধ দিতে হবে। তাহলে যদি মোটা থলথলে শিশু হয়, তাহলে ঘামে যদি তার টক গন্ধ থাকে তাহলে সে হবে ক্যালকেরিয়া কার্ব। যদি ঘামে আষ্টে গন্ধ থাকে তাহলে হবে ক্যালকেরিয়া ফস। যদি ঘামে দুর্গন্ধ থাকে তাহলে হবে সাইলেশিয়া। এইভাবে আমাদের ওষুধ বিভাজন করতে হবে। কারণ এইরকম চিকন চাকন শিশু তো আজকে কম দেখা যায়, সব দেখা যায় মোটা তাজা, কিন্তু গায়ে বল নেই।
এটা তো ঠিক যে মোটা তাজা হলেও তার দেহে শক্তি নাই। যেমন আমার কাজী সাহেব হালকা পাতলা মানুষ, তার এখনো যথেষ্ট এনার্জি আছে। আর দেখেন যার ওজন 2.5 মণ, তার কিন্তু গায়ে কোনো জোর নেই, কোনো গায়ে বল নেই, বল শক্তি নাই। তো আমরা তাহলে ঘামের গন্ধ দিয়ে ওষুধকে পার্থক্য করলাম। সাইলেশিয়া, ক্যালকেরিয়া ফাস, ক্যালকেরিয়া কার্ভ। কারণ এক লক্ষণ দিয়ে তো একটা ওষুধ শনাক্ত করা যাবে না, যেহেতু জটিলতার যুগে আমাদের বসবাস, আমরা সবাই ত্রিদোষে দুষ্ট। তারপরে আসেন সাইলেশিয়া রোগীর সাথে ক্যালকেরিয়া ফাসের পার্থক্য নির্ধারণ করব আর এক লক্ষণ দিয়ে, সেটা হচ্ছে পায়খানা। সাইলেশিয়া রোগীর কোষ্ঠবদ্ধতা, ক্যালকেরিয়া ফাসের কোষ্ঠবদ্ধতা নাই, ক্যালকেরিয়া কার্ভেরও কোষ্ঠবদ্ধতা নাই। তাহলে সাইলেশিয়ার কোষ্ঠবদ্ধতা কেমন? খুব রহস্যাবৃত লক্ষণ, এগুলো যদি মনে রাখাও খুব সহজ এবং সম্ভব। যে রোগীর কোষ্ঠবদ্ধতা থাকে এবং কোষ্ঠবদ্ধতার ধরন হলো মলদ্বারে মল এসে আটকে থাকে, না বেরোয় না সরে যায়, যার কারণে রোগী বাথরুম থেকে বেরিয়ে আসতে পারে না, বসে সে কোথাকতি করে। তাহলে বসে সে কোথাকতি করে, হয় মলত্যাগ হচ্ছেও না, মলদ্বার থেকে সরেও যাচ্ছে না, বা কিছু বেরোয়েছে কিছু বেরোয় নাই, মলদ্বার এসে আটকে আছে। ঠিক এই ধরনের পরিস্থিতি যদি আমরা কখনো কোনো রুগী এসে আমাদের সামনে বলে, তাহলে আমাদের ধারণা করে নিতে হবে যে সাইলেশিয়া হতে পারে, যদি কিনা সাইলেশিয়ার দুর্গন্ধ সমর্থন করে। কারণ তার মলে থাকবে দুর্গন্ধ, তার ঘামে থাকবে দুর্গন্ধ, এই দুর্গন্ধগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাইলেশিয়া হবে ওষুধ। ক্যালকেরিয়া ফাসের পাতলা পায়খানা, আমযুক্ত পায়খানা, অহরহ পায়খানা চলতেই থাকবে, তার পায়খানায় হবে আষ্টে গন্ধ, পচা দুর্গন্ধ থাকবে না। আর ক্যালকেরিয়া কার্ভের রোগী যদি হয়, তার থাকবে টক গন্ধ। তাহলে আমরা কি ওষুধ এইভাবে সহজে ভাগ করে ফেলতে পারছি না? ওষুধ সহজে ভাগ করতে কি আমাদের আর কোনো সমস্যা? এরও ঘাম আছে, ওদেরও ঘাম আছে, এরও পায়খানা আছে, ওরও পায়খানা আছে, ওরও চেহারা আছে, এরও চেহারা আছে, কিন্তু পরস্পর প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা বিশাল তফাতও আছে। এই তফাৎ যদি আমরা এইভাবে নির্ধারণ করতে না পারি, তাহলে আমরা ওষুধ নির্বাচন করতে ব্যর্থ হব। তাহলে ক্যালকেরিয়া ফাসের চেহারা গেল, তার মল ত্যাগের অবস্থা গেল। ইতিমধ্যে আমরা ঘাম যদিও অল্প স্বল্প আলোচনা করেছি, তো ঘামের বেলায়ও অনেক কাহিনী আছে। কারণ দুর্গন্ধ ঘাম কিন্তু অনেক ঔষধে আছে, দুর্গন্ধ ঘাম অনেক ঔষধে আছে। যেমন আমাদের পালসেটিলাও দুর্গন্ধ ঘাম আছে, নেট্রামিউরে আছে, মার্কসালে আছে, অ্যাসিড নাইট্রিকে আছে, হিপার সালফারে আছে, সিভিলিনামে আছে, মেডোরিনামে আছে, বহুত ওষুধে দুর্গন্ধ ঘাম আছে। কিন্তু সাইলেশিয়া রোগী আমরা শনাক্ত করব কিভাবে? যখন আমার পায়খানার লক্ষণ সাপোর্ট দিবে, যখন তার ঘামের লক্ষণ সাপোর্ট দিবে, তখন আমরা সাইলেশিয়া রোগী শনাক্ত করতে পারবো সহজে। তো সাইলেশিয়া রোগীর আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা হচ্ছে পায়ের ঘামে দুর্গন্ধ। আপনাদের হয়তো জানা থাকার কথা, আপনার নিজের না থাকলেও আমাদের রোগীদের এই পাড়াপড়শি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তার মধ্যে অনেকেই আছে যে তারা জুতো পায়ে দেয়, জুতো পায়ে দেয়, জুতোও খুলে বাইরে রেখে আসে, সাথে মোজাটাও খুলে বাইরে রেখে আসে। তার মানে তাদের পায়ে এত দুর্গন্ধ যে মোজাটা পরে তারা সমাজে আসতে পারে না, ওই মোজাও তারা খুলে জুতোর মধ্যে গুজে আসে। তাহলে এই যে রোগীরা, এরা কারা? এদেরও তো একটা পরিচয় আছে, এদেরও তো ওষুধ আছে। তাহলে এই রোগীরা
অধিকাংশ সাইলেশিয়া, অধিকাংশ ক্যালকেরিয়াকার। যদি কিনা এই রোগীরা বলে এখন তার দুর্গন্ধ নাই, আল্লাহ মাফ করেছে, এককালে ছিল, তাহলে আল্লাহ যে মাফ করেছে, কেমনে মাফ করেছে? বলবে যে বিভিন্ন অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাই, তো বিশেষজ্ঞ ডাক্তার দেখাই, শরীরে আরও বিভিন্ন রোগ ব্যাধি আছে, তো যাও কার ওষুধে কোনভাবে এটা আল্লাহ মাফ করেছে, কিন্তু আল্লাহ মাফ করে নাই। বিভিন্ন রকমের বিভিন্ন প্যাথির চিকিৎসায় তার এই পায়ের ঘামটা বসে গেছে, আটকে গেছে, সাপ্রেসড হয়েছে। সাপ্রেসড হওয়ার কারণে তার শরীরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি শুরু হয়ে গেছে। তা যদি রোগী বলে ইতিপূর্বে আমার এরকম ঘাম ছিল, সেটা এখন নাই, সেটা আমার ভালো হয়ে গেছে, তাহলে আপনি হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে আপনাকে ধরে নিতে হবে যে রোগীর পায়ের ঘাম চাপা পড়ে তার এইসব রোগ ব্যাধি দেখা দিছে। তাহলে পায়ের ঘাম চাপা পড়ার ইতিহাস যদি থাকে, ওষুধ হলো সাইলেশিয়া। এই সাইলেশিয়া প্রয়োগ করলে রোগীর রোগ বর্তমান যে কষ্ট নিয়ে আপনার কাছে আসছে তার এই কষ্টও ভালো হবে এবং ওই পায়ের ঘাম আবার বের হবে। এবং সেটাও আপনার যদি জ্ঞান থাকে, সাইলেশিয়া ওষুধ সম্পর্কে ভালো দখল থাকে, তাহলে আপনি রুগীকে আগাম সতর্ক করে দিতে পারবেন যে আপনার কিন্তু ওই পায়ের ঘাম আবার দেখা দিতে পারে, আপনি হতাশ হয়েন না, আপনার এই পায়ের ঘামও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তারপর ওই পায়ের ঘাম যখন বেরোবে, তার যে রোগের কষ্ট নিয়ে সে আপনার কাছে আসছিল সেই রোগও তার ভালো হবে এবং আস্তে আস্তে তার পায়ের ঘামে যে দুর্গন্ধ ছিল সেই দুর্গন্ধটাও চলে যাবে ওই একই ওষুধে। আপনার ভিন্ন কোনো চিকিৎসা তার জন্যে দেওয়ার প্রয়োজন পড়বে না। তাহলে আমরা বই পুস্তকে দেখি পায়ের ঘর্ম বন্ধ হলে সাইলেশিয়া, কিন্তু আরও উন্নত মানের বই পুস্তকে গেলে দেখা যায় যে শুধু পায়ের ঘাম বলে কথা না, শরীরের যে কোনো অঙ্গের ঘাম যদি এভাবে চাপা পড়ার ইতিহাস পাওয়া যায়, সেখানেও সাইলেশিয়া হতে পারে, যদি কিনা অন্যান্য আনুষঙ্গিক লক্ষণ সাপোর্ট দেয়। তাহলে অন্যান্য আনুষঙ্গিক লক্ষণ কি? আনুষঙ্গিক লক্ষণ তার পায়খানার সমস্যা, এটা তার আনুষঙ্গিক লক্ষণ। তো সাইলেশিয়া ক্ষতের ওষুধ, যে কোনো বড় রকমের ক্ষত সারে সাইলেশিয়াই। তাহলে ক্ষতের ওষুধ শুধু সাইলেশিয়া না, ক্ষত ভালো করার ওষুধ হলো ক্যালকেরিয়া সাল্ফ। ইতিপূর্বে আপনাদের আমি পড়াইছি ক্যালকেরিয়া সাল্ফ, ফিপার সালফার, মার্কসল, অ্যাসিড নাইট্রিক, আর্সেনিক, তারপরে সাইলেশিয়া, বহু ওষুধ আছে। তো সাইলেশিয়ার ক্ষেত্র কি, সেই ক্ষেত্রটা আমাদের তো জানা দরকার। তাহলে সাইলেশিয়ার ক্ষেত্র হলো সাইলেশিয়ার যে পুষ সিরাপ, আপনি একটু এদিক সাফে বসেন, হ্যাঁ তাহলে আপনি দেখতে পারবেন সহজে, না আপনার কষ্ট হচ্ছে। তো সাইলেশিয়ার যে পুষ সিরাপ, এটা হলো পাতলা, পানির মতো পাতলা, গোলা পানির মতো পাতলা, কিন্তু তাতে থাকবে অত্যন্ত কি থাকবে, পান আপনারা, দুর্গন্ধ থাকবে, মানে সব কিছুতেই ওর দুর্গন্ধ থাকবে। তাহলে তার এই পুজো থাকবে দুর্গন্ধ। আর এরকম পাতলা পুষ যদি হয়, যদি তার মলমূত্র আপনাকে সাপোর্ট দেয়, যদি তার ঘামের ইতিহাস আপনার সাপোর্ট দেয়, ওষুধ হবে সাইলেশিয়া। তবে সাইলেশিয়া পুজের ব্যাপারে প্রয়োগ করা সমস্যা আছে, যেটা সময় থাকলে আমি আপনাদের ব্যাখ্যা দিয়ে বুঝাই দেব। এই জন্য পুজের উপরে সহজে আপনারা সাইলেশিয়া ব্যবহার করবেন না, তাতে রোগীর বড় রকমের ক্ষতিও হতে পারে। তো সাইলেশিয়া ওই এখনই আমি সেটা বলে যাই, পরবর্তীতেও খেয়াল থাকবে না। সাইলেশিয়া যেমন পুষ তৈরি করতে পারে, সাইলেশিয়া পুষ ধ্বংসও করতে পারে, পুষ সৃষ্টি করতে পারে, শেষও করতে পারে। তো কোনো কোনো বইয়ে আমরা দেখি
যে নিম্ন শক্তি পুষ সৃষ্টি করে, উচ্চ শক্তি পুষ শুকায়। তা আপনারা এটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে দেখবেন। তো পুষ সৃষ্টি করতে পারে কোথায়? ধরুন আপনার শরীরে কোথাও ফোড়া উঠেছিল, এই রকমের রোগী কিন্তু আমরা প্রায় পাই, অহরহ পাই। ফোড়া উঠেছিল বা কোনো রকমের ক্ষত সৃষ্টি হয়েছিল, সেই ক্ষত বা ফোড়া সেরে গেছে। বহু রোগী আসে আমাদের কাছে যে ফোড়া সেরে গেছে কিন্তু গুটি সেরে নাই, গুটি পর্যন্ত মানে ওই জায়গা শক্ত হয়ে আছে, এবং শক্ত হতে হতে কারো কারো টিউমারে পরিণত হয়ে গেছে, কারো কারো টিউমারে পরিণত হয়ে চলেছে, টিউমার হয়েও গেছে। এরকম রোগীও আমি দেখেছি। যদি এই রোগীকে অন্যান্য লক্ষণ সাপোর্ট দেয়, তাহলে আপনি সাইলিশিয়া প্রয়োগ করলে ওর ওই ফোড়া আবার পাক পেয়ে ফেটে যাবে এবং ভালো হয়ে যাবে, এবং অন্যান্য রোগ ব্যাধি তার যা শরীরে আছে সেগুলোও ভালো হয়ে যাবে। এখন পুষ যদি সে সৃষ্টি করতে পারে এবং সে পুষ যদি সে ভালোও করতে পারে, তাহলে তার প্রয়োগের সমস্যা কোথায়? প্রয়োগের সমস্যা বড় মারাত্মক। যেমন কোনো জায়গায় ফোড়া উঠেছে, পুষ সৃষ্টি হয়েছে, তা পুষ হওয়া মানে ক্ষত হওয়া। এখন আপনার এইখানে পুষ হয়েছে, এইটা আপনি সাইলিশে দিলেন, ভালো হয়ে গেল, এই জায়গার পচা গোশ মরে উঠে গেল, নিচে আছে হাড়, ওটা আবার আস্তে আস্তে হাড় চামড়ায় পূরণ হলো নাকি? কিন্তু যদি আপনার কিডনিতে ফোড়া হয়ে থাকে, যদি আপনার হার্টে লাংসে ফোড়া হয়ে থাকে, যদি আপনার লিভারে ফোড়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি হবে? ওখানে তো হাড় নাই। তাহলে ওইখানে যদি এরকমের ক্ষতস্থান শুকিয়ে মরিয়ে উঠে যায়, তাহলে ওই জায়গা ছিদ্র হয়ে যাবে না? তাহলে যদি ছিদ্র হয়ে যায় তাহলে কি রোগী বাঁচবে? কারণ ওই জায়গার ক্ষত তো কেউ আর চামড়া দিয়ে তল দিয়ে পূরণ করে উঠবে না, কারণ ওইটা তো তখন নালিকাতে পরিণত হবে। তাহলে ক্ষেত্র বিশেষে আমরা সাইলিশিয়া প্রয়োগ করব না অত সহজেই। বিষয়টা ভালো করে ভেবে দেখব, সেই ভাবনাটা কি। প্রথমত আপনারা লিখে নিতে পারবেন না, কারণ এত আস্তে বলা সম্ভব না। প্রথমত ভাবতে হবে রোগীর ঘামে দুর্গন্ধ আছে কিনা। দ্বিতীয়ত ভাবতে হবে রোগীর কোষ্ঠবদ্ধতা আছে কিনা। তৃতীয়ত ভাবতে হবে রোগীর শারীরিক অবস্থা কেমন, সে কি অতি দুর্বল, অতি ক্ষীণ, নাকি সবল, স্ট্রং অ্যান্ড স্টাউট। যদি তাকে সবল দেখা যায় তাহলে বুঝতে হবে তার জীবনী শক্তির ক্ষমতা আছে, যে কোনো পরিবেশ পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবে, তাহলে সাইলিশিয়া দেওয়া যাবে। যদি তার ঘামে দুর্গন্ধ না থাকে আর আপনি যদি সাইলিশিয়া দেন, তাহলে রোগী কিন্তু মারা যাবে। যদি তার পায়খানা লক্ষণ সাপোর্ট না দেয়, আপনি তাকে সাইলিশিয়া দেন, তাহলে ক্ষত সে সারিয়ে দেবে ঠিকই, কিন্তু রোগী মারা যাবে। এবং এ ধরনের নজির বহুত আছে, আমার নিজের জীবনেও আছে। তো এই জন্যই সাইলিশিয়া অত্যন্ত মারাত্মক ওষুধ, যদিও ধূলিকণা থেকে তৈরি, কিন্তু তার ক্ষমতা অসীম। অনেকে বলে হোমিওপ্যাথিক ওষুধের কোনো প্রতিক্রিয়া নাই। এই যেসব কথা বলে এগুলো হচ্ছে মানে অনেকটা মূর্খের মতো কথা বলা। যে অস্ত্রে তরকারি কোটে, বডিতে তরকারি কোটে, তা সে হাত কাটে না, হাত কাটার ক্ষমতা তার নেই, এগুলো কি পাগলেও বিশ্বাস করবে? যার তরকারি কোটার ক্ষমতা আছে, মাংস কোটার ক্ষমতা আছে, হাত কাটবে না। আপনি অসতর্ক হয়ে পোষ মারবেন, তা হাতে লাগলে হাত কাটবে না, সে ক্ষমতা তার নেই। এটা যে বিশ্বাস করে তারা তো পাগল ছাড়া কি বলা যেতে পারে? তাহলে ওষুধের ক্রিয়াও আছে, তার প্রতিক্রিয়াও আছে। সুফলও করতে পারে সে, কুফলও দিতে পারে, যদি কিনা আপনারা ক্ষেত্র মতো প্রয়োগ করতে না পারেন।
কিন্তু কিছু কিছু ওষুধ আছে যেগুলো ভেষজ উদ্ভিদ থেকে তৈরি, তার ধ্বংসমুখী ক্ষমতা কম। ধ্বংসমুখী ক্ষমতা কম, গঠনমূলক ক্ষমতা বেশি। আর যেগুলো কোনো খনিজ পদার্থ, ধাতব পদার্থ বা রোগ জীবাণু থেকে তৈরি, তাদের ধ্বংসকারক ক্ষমতা অত্যন্ত মারাত্মক। তারা যেমন বড় বেশি ভালো করতে পারে, তারা তো তেমন বড় বেশি ক্ষতিও করতে পারে। অতএব সবসময় লক্ষণ না মিলে ওষুধ দেওয়া ঠিক না। তাহলে সাইলিশিয়া কোথায় প্রয়োগ করা যাবে না সেটা আমি বোঝাতে পারলাম তো। এই শুধু সাইলিশিয়া না, আরও ওষুধ বলে রাখি, আপনারা লিখে রাখেন। হিপার সালফার, সালফার, ক্যালিকার, হিপার সালফার, সালফার, ক্যালিকার, সাইলিশিয়া, ফসফরাস, এই কয়েকটা ওষুধ খুবই ডেঞ্জারাস। এরা যে কোনো সময় বড় রকমের সুফলও দিতে পারে, আবার যে কোনো সময় বড় রকমের কুফলও দিতে পারে। তো ওসব ওষুধ যখন আলোচনা করব, তখন ওসব ওষুধের লক্ষণাদিও আলোচনা করব। তাহলে ক্ষতের বেলায় তো আমরা বুঝতে পেরেছি। কি আপনাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কারো? যদি থাকে বলেন, আমি আপনাদের সেটা বোঝানোর চেষ্টা করব। ক্ষতে যেমন নালী ক্ষত, চিরনালী ক্ষত, যা দুরারোগ্য, অ্যালোপ্যাথির ভাষায় দুরারোগ্য, অপারেশন না করলে সারে না, সেই ক্ষত সারার ক্ষমতাও এই সাইলিশিয়া রাখে। কিন্তু যদি লক্ষণে না মেলে তাহলে কিন্তু রুগী বাঁচানো যাবে না। বসেন। যদি রুগী লক্ষণে না মিলিয়ে আপনি দেন, তাহলে কিন্তু রুগী বাঁচানো যাবে না। যেমন চোখে ক্ষত, নালী ক্ষত, চোখে নালী ক্ষত হয় না? তাহলে এই চোখে নালী ক্ষতের ওষুধ কিন্তু সাইলিশিয়া, কিন্তু দেওয়ার বেলায় আপনাকে কঠিনভাবে হিসাব করতে হবে। যদি আপনি আন্দাজে দেন, তাহলে রোগীর চোখ কানাও হয়ে যেতে পারে। আমার জীবনে আমার বাস্তব অভিজ্ঞতা আছে। কারণ এই জন্যেই ভুল থেকে শিখতে হবে। ভুল থেকে না শিখলে কাজ হবে না। তো আমরা যাও, তাহলে এর ক্ষত চিকিৎসা আলোচনা করলাম, চেহারা দেখে বোঝার আলোচনা করলাম, মল দেখে কীভাবে রোগী শনাক্ত করবো শিখলাম, ঘর্ম দেখে কীভাবে রোগী শনাক্ত করবো শিখলাম। তবে ঘর্মের বিবরণটা আরও একটু বেশি দেওয়া দরকার। সেটা হচ্ছে যে আমাদের রোগীর অভিভাবকরা, বিশেষ করে শিশু রোগীর অভিভাবকরা এভাবে এসে আমাদের বলে যে আমার ছেলে মেয়ের গা এত গরম, 3টে ফ্যান না দিলে তার ঘুম আসে না। মানে শুনলে তো আমরাও খুশি হই। উপরে একটা, মাথায় গোড়া একটা, পার গোড়া একটা। তাহলে কেন দেয়? তাহলে 3টে ফ্যান লাগে কেন? আপনি ডাক্তার হলে তো আপনাকে এভাবেই প্রশ্ন করতে হবে। তাহলে লাগে হচ্ছে গা এত ঘামে যে কেতা বালিশ ভিজাই ফেলায় দেয়। আচ্ছা, এবার আপনি প্রশ্ন করেন, ও কি গোসল করতে চায়? বলে যে গোসল করতে সে রাজি না, ধরে বেঁধে গোসল করাতে। তাহলে কীরকম গরম কাতর হলো সে রুগী? এবার বলেন আপনারা, একে কি গরম কাতর বলা যাবে? একে গরম কাতর বলবে হোমিওপ্যাথিক ডাক্তাররা, কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তারদের পক্ষে গরম কাতর বলা শোভা পাবে না, কারণ সে গোসল করে না। আচ্ছা, আরও প্রশ্ন করেন, গোসল করানোর পরে ওর কি সুস্থতা বোধ হয়? মনে করেন আপনি যে গোসল করালে খুব খুশি হয়, পরে ভালো লাগে? হয় যে না, গোসল করানোর পরে নাক দিয়ে পোটা পড়ে, হাসি মারে, চোখ কারো কারো বলে যে চোখ মুখ লাল হয়ে যায় গোসল করানোর পরে। তাহলে যে গোসল করানোর পরে অসুস্থ হচ্ছে, তাহলে সে গরম কাতর রুগী কীভাবে? কীভাবে তার 3টে ফ্যান লাগা সম্ভব? এই 3 ফ্যান দেওয়ার কারণে তার যে ঘামের সাপ্রেস্ট হচ্ছে, ঘাম যে বসে যাচ্ছে, এই বসে যাওয়ার কারণে সে রুগী তৈরি হচ্ছে। কারণ 3 ফ্যান দেওয়ার কারণে ওর কিন্তু ঘাম বেরোতে পারছে না, বেরোতে না পেরেই সে রুগী হচ্ছে, আমাদের কাছে আসতেছে। তাহলে এদেরকে আপনাদের করতে হবে কি, এভাবে শনাক্ত করে ওষুধ নির্বাচন করতে হবে। এখন যখন দেখবেন যে ঘুমের ঘরে ঘামে বালিশ ভিজায় ফেলায়, এই ঘুমের ভিতরে ঘামে বালিশ ভিজায় ফেলায়, আমাদের ওষুধ কিন্তু বেশি না, অল্প। ক্যালকিরা কার্ব, ক্যালকিরা ফস আর সাইলিশিয়া। যে ক্যালকিরা কার্ব আর ক্যালকিরা ফস আর সাইলিশিয়া আমি তো অক্ষরে অক্ষরে বোঝালাম।
তাহলে আমি কাকে ক্যালকেরিয়া কাজ দিব, কাকে সাইলিশিয়া দিব, কাকে ক্যালকেরিয়া ফস দিব, এটা তো বোঝা আমাদের জন্য আর কঠিন কিছু না। মাথা উঁচু নিচু থাকবে, ব্রহ্মতালু নরম থাকবে, তারপরে তার ঘামের গন্ধ, সাইলিশিয়ার দুর্গন্ধ, ক্যালকেরিয়া ফসের অ্যাস্টে গন্ধ, ক্যালকেরিয়া কার্বের টক গন্ধ, ক্যালকেরিয়া কার্বের পায়খানায় টক গন্ধ, ক্যালকেরিয়া ফসের পায়খানায় অ্যাস্টে গন্ধ, সাইলিশিয়ার কোষ্ঠবদ্ধতা এবং দুর্গন্ধ। তবে সবসময় যে কোষ্ঠবদ্ধতা থাকবে এমন কোনো কথা নাই, তার পাতলা পায়খানাও হতে পারে, কিন্তু তাতে থাকবে দুর্গন্ধ। তাহলে অনেকগুলো লক্ষণের সমন্বয়ে আমাকে একটা ওষুধ নির্বাচন করতে হবে। তো অনেকগুলো লক্ষণের সমন্বয়ে যখন একটা ওষুধ নির্বাচন করতে হবে, তাহলে প্রত্যেকটা লক্ষণের অ্যানালাইসিস আমাদের জানতে হবে। তো আমরা এরপরে আসি, মানসিক লক্ষণের একটা দিক আছে, যে মানসিক লক্ষণ আসলে তো আমরা বুঝি না অত ভালো করে। তা না বুঝলেও আমাদের তো শিখতে হবে, কারণ মানসিক লক্ষণ নিয়ে যেসব রুগীরা আমাদের কাছে আসে তাদেরকে আমরা ভালো মতো কোয়ারি করতে পারি না। কোয়ারি করতে না পারার কারণে তাদের ওষুধও আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি না, যার কারণে মানসিক লক্ষণের গুরুত্ব আমাদের কাছে কম, শারীরিক লক্ষণের গুরুত্ব আমরা একটু বেশি বেশি দেই। তো সাইলিশিয়া ভীত আমি বলেছি যে সংক্ষেপে বুঝতে গেলে বুঝতে বেশি ভীত। তা কীরকম ভীত? ভীত তো নানা রকম আছে, কেউ জেনের ভয় পায়, কেউ ভূতের ভয় পায়, কেউ রাত্রির ভয়, তার কারো অন্ধকারের ভয়, এরকম এক একজনের তো এক এক রকমের ভয় আছে। তাহলে এর ভয়টা কি? তাহলে এর ভয়টা হলো চাই নিরিবিলি জীবনযাপন করতে, চুপচাপ থাকতে। কারণ পাশে লোকে কিছু বলে, এই হচ্ছে তার বড় ভয়। যেমন আমি এই যে বক্তব্য দিচ্ছি, আমি যদি এখন ভাবি যে কোথায় না জানি ভুল হয়ে যায়, কে কি মনে করে, কে কি বলবে, অতএব আমিও বক্তব্য দিতে যাব না। মানে এই যে অবস্থাটা, মনের অবস্থা, এই অবস্থাটাই হচ্ছে সাইলিশিয়ার অবস্থা। এই অবস্থাটা যে শুধু সাইলিশিয়াতে আছে তাও কিন্তু না, আরও কিন্তু অনেক ওষুধ আছে। এই জন্যই মানসিক লক্ষণ কোয়ারি করতে গেলে এটা ভিন্ন জগৎ, এই ভিন্ন জগতে প্রবেশ করে তার সম্বন্ধে বিস্তারিত জানাও দরকার। তা আমরা মাইক ব্যবহার করতে যেতে আমার মাজা কুজ হয়ে যাচ্ছে। তা আমরা যেমন এটাকে রুব্রিকের ভাষায় বলে স্টেজ ফ্রাইট। স্টেজ ফ্রাইট তার মানে বক্তব্য দিতে যাওয়ার ভয়। এই ভয়টা কিন্তু লাইকোপোডিয়ামে আছে, এই ভয়টা জেলসিমিয়ামে আছে, এটা সাইলেশিয়াতে আছে, এটা আর্জেন্টাইটিকামেও আছে। তাহলে এক একজনের অবস্থা এক এক রকম, এক একজনের ভয় এক এক রকম। তা কার অবস্থা কীরকম, কার ভয় কীরকম? তাহলে যদি আর্জেন্টাইটিকামকে ধরি, তাহলে আর্জেন্টাইটিকামের ভয় হলো ওই হুজুর আপনি ঘুমাচ্ছেন কেন? কি রাতে ঘুমান না নাকি? তা আর্জেন্টাইটিকামের ভয় কি? নতুন কোনো জায়গায় যাচ্ছে, নতুন কোনো জায়গায় যাবে, সেখানে যে এসে কি বলবে। আপনি কোনো সালিশ দরবারে বা মজলিসে যাচ্ছেন, এই যেমন আমি বক্তব্য দিচ্ছি, এখানে আসছি, তাহলে আমি একটা প্রস্তুতি নিয়ে আসি না? এখন আমি একটা প্রস্তুতি নিয়ে গেছি, যদি কি না আপনারা আর একটা প্রশ্ন করিয়ে বসেন আমি জানি না, তখন আমি কি বলবো? আমি তো আমার মতো করে বক্তব্য দেব, কিন্তু যদি আপনি কে কি প্রশ্ন করবে তা তো আমি আগাম বুঝতে পারছি না। তো যদি একটা উল্টো পাল্টা প্রশ্ন কেউ করে বসে, তাহলে আমি কি বলবো? এই ভাবনা নিয়ে তার মনে থাকবে টেনশন। এই টেনশনে কি হবে? সে শুধু পায়চারি করবে আর ঘন ঘন বাথরুমে যাবে, পায়চারি করবে আর বাথরুমে যাবে। এ হচ্ছে আর্জেন্টাইটিকাম। আর্জেন্টাইটিকামের রোগী মিষ্টি খায় বেশি,
মিষ্টি প্রিয় বেশি, তাহলে প্রত্যেক ওষুধের চরিত্র সম্পর্কে ধারণা না থাকলে তো ওটা ভাগ করা যাবে না তখন। আচ্ছা, জেলসিমিয়াম, তাহলে জেলসিমিয়ামের রোগীও ভীত, সেও সমাজে যেতে চায় না, মানুষের মধ্যে যেতে চায় না। ও যায় কি বলতে কি বলবো, উপযুক্ত কথাটা বলতে পারবো কি পারবো না ইত্যাদি নিয়ে তার দুর্ভাবনা কাজ করতে থাকে। তার এই দুর্ভাবনার কারণে তার শরীরে আসে জড়তা। সে চায় দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন একাকিত্ব জীবনযাপন করতে, এবং শুয়ে বসে থাকলেই তার বেশি ভালো লাগে। এবং মনের মধ্যে যে টেনশন, যদি কোনো কম্পালসারি সাবজেক্ট সামনে এসে যায় তাহলে তো সেটা মোকাবেলা করতেই হবে। তাই এই টেনশনে তারও বাথরুমের বেগ দেখা দেয়। তো এরপরে এসে লাইকোপোডিয়াম। তা লাইকোপোডিয়ামের একই অবস্থা। লাইকোপোডিয়ামের ধারণা হলো একটাই, যে খাবার ডাল দিয়ে বা বিড়ালের দরকার কি, মানে ভেজালের মধ্যে যেতে চাই না। আমি কেন এই যে বক্তব্য দিচ্ছি, উপকার হচ্ছে আপনাদের, আর যারা আমার অনলাইনে শুনতেছে, এই যে এখন আমি দেখলাম যে 40 জন, তাদের উপকার হচ্ছে। তাহলে আমার লাভ কি? তার চিন্তা ভাবনা, তার ব্যক্তিগত স্বার্থ নিয়ে, যে আমি কেন এই ঝামেলার মধ্যে যাবো, যাইয়ে ওখানে যদি আমি একটা ভুল বলি তাহলে লোকে কি বলবে, বা যদি কোনো প্রতিবাদের সম্মুখীন হই তাহলে আমি কেমনে মোকাবেলা করব? তা আমার ও ভেজালের দরকারটা কি? আমি আমার মতো করে থাকি। কিন্তু এই লোকের যোগ্যতা আছে, যদি তাকে ধরে বেঁধে স্টেজে একবার উঠে দেওয়া হয়, মাইক হাতে দেওয়া হয়, তাহলে সে সুষ্ঠু সুন্দরভাবে তার উদ্দেশ্য সাধন করে আসতে পারে, তার যোগ্যতা আছে। কিন্তু তাকে স্টেজে উঠাতে হবে ধরে বেঁধে, সহজে সে উঠবে না। যে কোনো নতুন কাজ শুরুর আগে, যেমন একটা ঘর বাড়ি তৈরি করতে হবে, বিল্ডিং তৈরি করতে হবে, দেখা তার টেনশনের শেষ নাই, যে কত বড় ঝামেলা, কত টাকা লাগবে, কত মিস্ত্রি জোগাড় করবে, কোন মিস্ত্রি আসে কি করবে, কেটা চুরি করবে, কেটা ডাকাতি করবে, কাজ করতে পারবো কি পারবো না, অঙ্ক সে কষতেই থাকবে। কিন্তু যদি একবার শুরু করে দেয় তাহলে দেখা যাবে যে সে নিজেই বড় ইঞ্জিনিয়ার, ঠিক সে প্ল্যান পরিকল্পনা কায়দা করে কাজ সেরে ফেলাচ্ছে। তো এরা কেমন ভীত? তাহলে কারো কাছে টাকা পাবে, টাকা চাইতে গেছে, টাকা চাইতে গেলে দেখা গেল যে দিনাদার, তার তো গা গরম বেশি থাকে। কারণ আজকাল তো দিনাদারের কাছে টাকা চাওয়া যায় না, যে পানাদারের চুপ থাকতে, আস্তে কথা বলতে। তা দেখা গেল টাকা চাইতে গেলে সে লাভ দিয়ে বর্ষা এসে টাকা মেরে দেবো না, কেন আমি কইছি তো দেবো, কয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। তা লাইকোপোডিয়ামের রোগ হলে কী করবে, যে ঠিক আছে বাবা তুই পরে দিস, আমারও ভেজালে দরকার নেই, আস্তে ধীরে চলে আসলাম। প্রয়োজনে সে টাকা ছাড়িয়ে দিতেও রাজি, কিন্তু ওই ঝামেলার মধ্যে যেতে রাজি না। তাহলে সাইলেশিয়া, এও তো ভীত। তাহলে সাইলেশিয়াও ভীত, সেও কোনো ঝামেলার মধ্যে যেতে চায় না, নীরবে নিবৃত্তে চুপচাপ জীবনযাপন করতে চায়। তবে সে ট্যালেন্ট, তার একটা উদ্দেশ্য আছে, জিদ আছে, যে সে যে কাজে লাগবে মনে মনে তার একটা পরিকল্পনা থাকবে, যে টাকা আমি ওর কাছে পাবো, ও আমার দিচ্ছে না, আমিও আদায় করতে পারছি না, কিন্তু আমি আদায় করে ছাড়বো। কৌশল সে বাইর করবে শুয়ে শুয়ে বসে পড়ে। তার উদ্দেশ্য থাকবে কাটিয়ে দেবো, রক্ত পড়বে না। কি কথা বুঝাতে পেরেছি? কাটিয়ে ঠিকই দেবো, কিন্তু ও টের পাবে না যে কাটিয়ে দিচ্ছে। পকেট মারির মতো পকেট মারি টাকা নিয়ে চলে আসবে, টের পাবে না। তার মানে তাকে কেউ ঠকাবে সেটা অত সহজ না। সে যে কোনো কায়দায় কৌশল বাইর করে তার উদ্দেশ্য সাধন করার জন্যে সচেষ্ট থাকবে, কিন্তু ঝামেলাবিহীনভাবে, ঝামেলার মধ্যে সে যেতে চাবে না। তো যাও, এর ভয়ের লক্ষণটা আমি চেষ্টা করলাম যতদূর সম্ভব আমার জানা আছে। কি রফিক সাহেব কি ঠিক আছে তো? না, হ্যাঁ, নাম দিতে পারে, এই লাইনে একটু ভাবেন বেশি। হ্যাঁ, তা এখন আমরা তার চেহারা দেখা শিখলাম,
তার পায়খানার অবস্থা শিখলাম, তার ঘামের অবস্থা শিখলাম, ভয়ও শিখলাম, তাহলে আমাকে আর বাদ থাকলো কি? এরপরে আর একটা দিক বাদ আছে, সেটা হচ্ছে যে শিশু রোগী, বিশেষ করে সাইলেশিয়ার রোগী শিশুদের ক্ষেত্রেও বেশি। যেমন আমি আপনাদের পড়াইছি কিনা খেয়াল নাই, ইথুজা, এটা সম্ভবত আমার কোচিং ক্লাসে আমি আলোচনা করেছি। তো কোচিং ক্লাসে আলোচনা করেছি, ইথুজা ওষুধ পান মাত্রই বমি, খেয়ে বমি করে দেয়। শিশু দুধ খায়, দুধ খেয়ে বমি করে দেয়, বমি করে দিয়ে ঘুমায় যায়। ঘুম থেকে উঠে আবার দুধ খাওয়ার জন্য ব্যস্ত হয়, আবার বমি করে দেয়, আবার ঘুমায় যায়। এই যে তিনটে লক্ষণ মাত্র ইথুজা, এই তিন লক্ষণ যদি আমরা শিখতে পারি, তাহলে শিশু কলেরা নিয়ে, শিশু ডায়রিয়া নিয়ে কারো শিশু বিশেষজ্ঞের কাছে যাওয়া লাগবে না, শিশু বিশেষজ্ঞের কাছে যাওয়া লাগবে না। তা ঠিক সাইলেশিয়াও কিন্তু এই রোগীর ওষুধ, এও কিন্তু দুধ খেয়ে এমনি বমি করে দেয়। তাহলে দুধ খেয়ে এমনি বমি করে দেয়, সাইলেশিয়া রোগীরে যদি ইথুজিয়া দিই তাহলে কি কাজ হবে? তাহলে সাইলেশিয়া রোগীকে আমার খুঁজে বের করতে হবে। তাহলে সাইলেশিয়ার শিশু রোগী যদি হয়, তাহলে তার এই ঘাম থাকবে, তার পায়খানায় গন্ধ থাকবে, তার ঘামে দুর্গন্ধ থাকবে, আর সবচেয়ে বড় লক্ষণ কি থাকবে? বড় লক্ষণ থাকবে তার এই মাথার হাড় উঁচু নিচে থাকবে, মাথার হাড় জড়বে না। আর যদি কিনা সে যদি বেবি হয়, তাহলে তার এই ব্রহ্মতালও নরম থাকবে, তুলতুলে নরম থাকবে। এটা সহজেই বোঝা যাবে যে সাইলেশিয়ার রোগী, অথবা ক্যালকেরিয়াপাসের রোগী, অথবা ক্যালকেরিয়া কার্ভের রোগী। কারণ এই দুর্গন্ধ দিয়ে, টক গন্ধ দিয়ে, আষ্টে গন্ধ দিয়ে আমার রোগী শনাক্ত করতে হবে। এবং যদি সাইলেশিয়া রোগীর মা যদি সাইলেশিয়া রোগীর হয়, স্তন্যদাতা মা, স্তন্যদাত্রী মা যদি সাইলেশিয়া রোগী হয়, তাহলে তার শিশুরা ওই মায়ের দুধ খেতে চাবে না। কারণ অনেক শিশু মায়ের দুধ খেতে চায় না। এখন শিশু যার বয়স 1 মাস 10 দিন, 15 দিন, 2 মাস, 6 মাস, সে কি মেকি বোঝে? আমি ইচ্ছা করে রাগ হয়ে মার দুধ খাবো না, সে কি সেই সিদ্ধান্ত নিতে পারে? পারে না। তাহলে সে ওই দুধ খেতে চায় না। কেন খেতে চায় না? নিশ্চয়ই দুধে কোনো গণ্ডগোল আছে। তাহলে এইটা তো আমাদের বুঝে নিতে হবে। মা বলবে যে সে দুধ খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। তাহলে জোর করে খাওয়ানোর সাথে কি হয়? দেখা গেল বমি করে দেয়। জোর করে খাওয়ানোর সাথেই বমি করে দিচ্ছে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে চিকিৎসা দিতে হবে মার। এবং মায়ের শরীরে তখন যদি সাইলেশিয়ার লক্ষণ খুঁজে পাওয়া যায়, তাহলে আপনারা তখন মাকে ওষুধ দিবেন সাইলেশিয়া, চিকিৎসা হবে মা এবং শিশু একসঙ্গে। কারণ মায়ের দুধ শিশু খায়। তাহলে মাকে যখন সাইলেশিয়া প্রয়োগ করা হবে, ওই সাইলেশিয়ার ক্রিয়া শিশুর শরীরেও প্রবেশ করবে। দেখবেন আস্তে ধীরে শিশু ওই মায়ের দুধ পছন্দ করছে, খাচ্ছে, এবং সে আর দুধ তুলে দিচ্ছে না, বমি করছে না, এবং তার যত অস্বস্তি, অশান্তি আস্তে আস্তে সব কমে আসতেছে। তো আমরা মোটামুটি সাইলেশিয়ার চিত্র আমার জানা মতে, আমি যতটুকুন জানি বা বুঝি, বাস্তবতায় আমি যতটুকুন প্র্যাকটিস করি, সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো আমরা সাইলেশিয়ার গোড়ার কথা যেটা, সেটা আমি বলি নাই আপনাদের। সেটা হচ্ছে যে সাইলেশিয়া অত্যন্ত গভীর কার্যকরী ওষুধ। কারণ ক্ষত চিকিৎসায় গেলে আপনারা সেটার প্রমাণ পাবেন। তো গভীর কার্যকরী ওষুধগুলো ত্রিদোষনাশক ওষুধ। তো সাইলেশিয়া ত্রিদোষনাশক ওষুধ নয় শুধু, সে টিউবারকিউলোসিস গ্রুপেরও ওষুধ। কারণ টিউবারকিউলোসিস রোগীরও চিকিৎসা সে দিতে পারে। কারণ আমরা জানি যে টিবি হলে কি লাংসে কি হয়? ক্ষত হয় না? লাংসে ক্ষত হয়। ডাক্তাররা প্যাথোলজির মাধ্যমে শনাক্ত করে যে রোগীর টিবি হয়েছে। আর আমরা শনাক্ত করতে পারি রোগীর টিবি হওয়ার 3 বছর আগে।
2 বছর আগের থেকে আমরা বলে দিতে পারি যে এই রোগীর ভবিফল টিবি হবে, কারণ টিবি হতে গেলে যে পূর্ব লক্ষণ সেগুলো রোগীর শরীরে আস্তে আস্তে আসে। আর যখন লাঞ্চে ক্ষত হয়ে গেছে তখন শনাক্ত করি তো লাভ নাই, কারণ আমার কাছে এখন 4-5 জন রোগী আছে টিবি ভালো হওয়ার পরে তারা আমার চিকিৎসা দিন। এখন হসপিটালতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে টিবি ভালো হয়ে গেছে, রিলিজ, তার টিবির জার্ম কোথাও নাই, কিন্তু রুগী মরে যাচ্ছে। তাহলে চিকিৎসা কি হলো? আন্দাজে টিবি সেরিয়ে এসে আমার কাছে টিবি বানানোর জন্য চেষ্টা চলতেছে এখন, কারণ টিবি বানাতে পারলে ও সুস্থ হবে। এই হচ্ছে অবস্থা। এখন আমাদের টিবি সারার পরেও বিষদৃশ পদ্ধতিতে সারা বিধায়, ক্ষত চিকিৎসা করা বিধায় তার এই রোগ সারে নাই। তার শরীরে যেসব দোষ ছিল সেই দোষগুলো রয়ে গেছে, সেই দোষগুলো এখন রোগীর শরীরে অভ্যন্তরে চাপা পড়ে তাকে আরও বেশি বেশি কষ্ট দিচ্ছে এখন, এবং সেই কষ্টগুলো নিরসন করার দায়িত্ব এখন আমাদের মাথার উপরে পড়ছে। কারণ এই অবস্থায় রোগীর শরীরে অ্যালোপ্যাথিক ওষুধে আর কোনো কাজ করছে না, যার কারণে রোগী বাধ্য হয়ে আমাদের কাছে এসে ঘোরে। তো আমরা তাহলে সাইলেসিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। এর যেমন সুফল দেওয়ার ক্ষমতা আছে তেমনি কুফল দেওয়ার ক্ষমতা আছে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা ওষুধ নির্বাচনের চেষ্টা করব, সাইলেসিয়া প্রয়োগ করার চেষ্টা করব। আমি আমার এই বক্তব্যের মাধ্যমে তো দেখা যায় আমাদের অনুষ্ঠানে আজকের উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার দৃষ্টিতে এ পর্যন্ত আসছে প্রায় 55 জন অনলাইনে উপস্থিত, এবং ভারত থেকেও অনেক নামে দামি ডাক্তার সাহেবরাও আমার অনুষ্ঠানে যোগদান করেছেন। তাদের জন্য রইল স্বাগতম এবং শুভকামনা যে আপনারা এভাবে যদি আমাদের অনুষ্ঠানে হাজির হন, আসেন, তাহলে আমরাও উৎসাহিত হই এবং আনন্দিত হই। কথা বলতেও ভালো লাগে, বক্তব্য দিতেও ভালো লাগে। তা আমি সবাইকে সালাম জানিয়ে সবার সুস্থ সবল জীবন কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।